ক্লাসে পড়ছিলাম হচ্ছে যে সায়েন্স কি আর সায়েন্সের ইম্পর্টেন্সটা কি কি, ঠিক আছে। তো আজকে আমরা আসলে আমাদের সায়েন্সের বিভিন্ন টপিক আমরা একে একে আসলে পড়াশোনার চেষ্টা করব। তো আজকে আমরা যা পড়বো সেটা হচ্ছে একটা কনসেপ্ট সম্পর্কে, সেই কনসেপ্টটা হচ্ছে গ্র্যাভিটি নিয়ে। গ্র্যাভিটি জিনিসটা কি, তো সেই গ্র্যাভিটি কনসেপ্টটা আসলে কোত্থেকে আসে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু আসতেছি। আহ, আমি আসলে একটু সরি যে আমার ভাতিজা কান্না করতেছিল, তো ওখানে একটু গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো আমরা আসলে একটা জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে ল অফ ফলিং বডিজ। এই জিনিসটা নিয়ে আমরা আসলে পড়াশোনা করবো আজকে। তো এখানে একটা কোটেশন বলা আছে, সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, একজন ফেমাস সায়েন্টিস্ট, ওনার একটা কোটেশন যে an experiment is a question which science poses to nature and a measurement is the recording of nature's answer। ঠিক আছে, জিনিসগুলো কিন্তু সত্যি এতটাই সিম্পল। ঠিক আছে, আমরা যখন নেচারের কাছে বা প্রকৃতির কাছে কোনো একটা কিছু জিজ্ঞেস করি, ঠিক আছে, তো সেটাই আসলে একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আর আমরা যে রেকর্ড ইগুলা পাই, ডেটাগুলা পাই, সেই ডেটাগুলো আসলে কি, প্রকৃতি আমাদেরকে যে অ্যান্সার গুলা দেয় সেটাই আসলে আমাদের ডেটা বা আমাদের রেজাল্ট, যেটা থেকে আমরা আসলে পাই। তো আজকে আমরা যে জিনিসটা একটু পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে ল অফ ফলিং বডিজ অ্যান্ড গ্র্যাভিটি। তোমরা নিশ্চয়ই এটা শুনে থাকতে পারো অনেকে, যে এটাকে বলা হয় পড়ন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, এবং এই সূত্রটা দিচ্ছেন কে? বিজ্ঞানী গ্যালিলিও। ঠিক আছে, তো এই জিনিসটা শেখার পর আমরা আসলে কি জানতে পারবো, যে লার্নিং আউটকামটা আমাদের কি হবে। আফটার কমপ্লিটিং দিস সেশন, the learners will be able to explain Galileo's law of falling bodies and apply all the equation for motion of an object in free fall। আমরা গ্যালিলিওর যে পরন্ত বস্তুর সূত্রগুলো আছে সেই সূত্রগুলা এক্সপ্লেন করতে পারবো, এবং গতির কিছু সূত্র আছে সেই সূত্রগুলা, মানে কোন একটা বস্তুর ক্ষেত্রে গতির যে সূত্রগুলো আছে এবং ফ্রি ফলের ক্ষেত্রে তখন আমরা সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। and solve problems on falling bodies and the acceleration of gravity। ফ্রি ফলিং বডি, ফ্রি ফল বস্তু বলতে আসলে যেটা বোঝায় যে আমি যখন একটা বস্তুকে কোন একটা হাইট থেকে ছেড়ে দিব,
সেটা যখন পড়বে তখন ওটাকে আমরা বলি ফ্রি ফল বডি। তো সেই ফ্রি ফল বডি রিলেটেড যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো, এবং অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি রিলেটেড যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তো শুরুতে আমাদের একটা জিনিস বোঝার চেষ্টা করা উচিত, সেটা হচ্ছে যে আসলে ফলিং বডি বা ফ্রি ফল বডি বলতে আমরা আসলে কি বুঝি। ধরো তুমি যে কোনো একটা হাইট থেকে কোনো একটা বস্তুর উপর কোনো ধরনের প্রেসার না দিয়ে সেই বস্তুটাকে যদি ছেড়ে দাও, তাহলে সেই বস্তুকে আমরা বলবো ফ্রি ফল বডি, পড়ন্ত বস্তু। তো তোমার বাসার ছাদে থেকে তুমি একটা বল নিচে ছুড়ে দিলে না, বাট জাস্ট সিম্পলি ছেড়ে দিলে, ওই বস্তুটা যখন পড়বে ওই বস্তুটাকে বলা হয় ফ্রি ফল বডিজ। এখন কথা হচ্ছে যেটা, সেই ফ্রি ফল বডিজ গুলো আসলে কিভাবে মানে সেগুলোর মোশন কেমন হবে, সেগুলো কি কেমন হবে, সেটা নিয়েই আসলে আজকের আমাদের পড়াশোনা। তো ফ্রি ফল বডিজ এর প্রথম সূত্র বিজ্ঞানী গ্যালিলিও, এটা উনি বলা হয় যে ইতালির পিসা শহরের একটা হেলানো মিনারের উপরে উঠে উনি এই সূত্রটা এই সূত্রের এক্সপেরিমেন্ট করেন অ্যাকচুয়ালি। তো সে এক্সপেরিমেন্ট করার পরে উনি আসলে যে ডিরেকশনে পৌঁছান বা যে লতে পৌঁছান, সেই লগুলা ফার্স্ট লটা কেমন, ফার্স্ট ল হচ্ছে এরকম: ইন ভ্যাকিউম all the free falling bodies starting from rest travel equal distance in equal time। উনি বলতেছে শূন্য স্থানে সকল ধরনের পড়ন্ত বস্তু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। তো হোয়াট ডাজ ইট মিন? তোমাদেরকে আমি একটু বলি দাও, তোমাদের বাসার ছাদে থেকে তুমি একটা টেনিস বল ফেলবা, আর আরেকটা হচ্ছে ওই যে পিং পং বল আছে না, যেগুলো যে টেবিল টেনিসে খেলে, এই দুইটা বল ফেলবা, তোমার কাছে কি মনে হয় কোন বলটা আগে পড়বে? ছোটটা। ছোটটা আগে পড়বে। অন্য কারো কোনো আইডিয়া? বা ইভেন তুমি চিন্তা করো যে তুমি এখন যেখানে বসে আছো, তোমার হাত থেকে তুমি তোমার বিছানার উপর তোমার ফোনটা ফেলবে আর একটা কলম ফেলবে, কোন কোন জিনিসটা আগে পড়বে? স্যার ভারী বস্তুটা আগে পড়বে। হ্যাঁ, ফোনটা আগে পড়বে। ভারী বস্তুটা আগে পড়বে। ভারীটা আগে পড়বে। আচ্ছা, কিন্তু গ্যালিলিও কি বলছে? গ্যালিলিও বলছে সব বস্তু সমানে পড়বে, কেউ আগে পড়বে না, কেউ পরে পড়বে না। ঠিক আছে, গ্যালিলিও বলছে যে সকল বস্তু, সব ধরনের ফ্রি ফলিং বডিজ, সেটা যত ভারী হোক না কেন আর যত হালকাই হোক না কেন, সব বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমরা যদি একই সাথে ফেলতে পারি তাহলে তারা নিচে একই সময়ে পড়বে। বিশ্বাস হয়? একটু নিজেই চেষ্টা করো তো। স্যার এক্সপেরিমেন্ট করতে হবে। হ্যাঁ, একটু একটু জি একটু স্যার, মানে করে একটু ছোট্ট দেখলাম। এক্সপেরিমেন্ট করে দেখো তো কি হয়। কোনটা আগে করছে স্যার? কোনটা আগে পড়ছে? এখন একই সময়ে হত্যা করবো না, ন্যূনতম কোনটা ব্যবধান আগে রাখবো। স্যার? দুইটা। আচ্ছা, তো এই স্যার রিলেটেড একসাথেই তো পড়ে। একসাথেই পড়ে, হ্যাঁ একসাথেই পড়বে। তবে এমন হতে পারে যদি ধরো যেসব বস্তুর উপর বাতাসের বাধা আছে, যেমন ধরো একটা তুলা বা হচ্ছে একটা সিম্পল কাগজ, ওই কাগজটাকে যদি তুমি ফেলো তখন দেখা যাবে যে বাতাসের বাধার কারণে ওইটা হচ্ছে একটু হয়, একটু আন্দোলিত হয়, যার কারণে ওটা পড়তে দেরি হয়। কিন্তু যেসব বস্তুর উপর বাতাসের কোনো প্রভাব নাই সেসব বস্তু একই সময়ে পড়বে। তো এই রিলেটেড একটা খুবই বিখ্যাত একটা আছে, একটা এক্সপেরিমেন্ট আছে, যে মানে এই জিনিসটাকে প্রুফ করার জন্য ওই এক্সপেরিমেন্টটা করা হয়েছে, সেটা আমি একটু তোমাদেরকে দেখাইতে চাচ্ছি।
তোমরা কি সাউন্ড শুনতে পাও? জি স্যার। Okay. This is NASA's Space Power Facility near Cleveland, Ohio, and it is the world's biggest vacuum chamber. It's used to test spacecraft in the conditions of outer space, and it does that by pumping out the 30 tons of air in this chamber until there are about 2 grams left. And it's kind of got an eccentric construction, which is part of its history. It was built in the 1960s as a nuclear test facility to test nuclear propulsion systems. And that meant that they built it out of aluminium to make the radiation easier to deal with. Aluminium is not the best thing, the strongest material to build a vacuum chamber out of. So they built an outer concrete skin, which is part radiation shielding and part an external pressure vessel, so that this thing can take the force that's present on the outside when it's pumped out to the conditions of outer space. Galileo's experiment was simple. He took a heavy object and a light one and dropped them at the same time to see which fell fastest. Now, in this case, the feathers fell to the ground at a slower rate than the bowling ball because of air resistance. So, in order to see the true nature of gravity, we have to remove the air. It takes 3 hours to pump out the 800,000 cubic feet of air from the chamber. Okay, we dropped 2 Militor in the last 30 minutes. But once it's complete, there's a near perfect vacuum inside. 6104 manual, 10% open. Station 1, go for drop. PCV 30-1, pressure set point at 240 psi. We are go for drop. 10, 9, 8, 7, 6, 5, 4. Cameras on. 2, 1. Release. Look at that. They came down exactly the same. Exactly. Exactly the same. Feathers don't move, nothing. Look at that. That's just brilliant. Isaac Newton would say that the ball and the feather fall because there's a force pulling them down, gravity. But Einstein imagined the scene very differently. The happiest thought of his life was this: the reason the bowling ball and feather fall together is because they're not falling. They're standing still. There is no force acting on them at all. He reasoned that if you couldn't see the background, there'd be no way of knowing that the ball and the feathers were being accelerated towards the earth. So he concluded they weren't. সো এখন কি মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে একসাথে করবে?
স্যার। হ্যাঁ, তো আসলে আমরা যদি কি করতে পারি যে একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে নিয়ে নিতে পারি, তখন দেখবো যে আসলে সত্যি আসলে তখন একেবারে নিজের চোখে দেখতে পারবো যে একজাক্টলি সেম সময়ে আসলে ওই বস্তুটা নিচে পড়ে যাচ্ছে। দ্যাট মিনস ওইখান থেকে আমরা আসলে বলতে পারি যে in vacuum all the free falling bodies start from rest travel equal distance in equal interval of time. তো আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আচ্ছা ওটা আমরা একটু সামনে বলি, সমস্যা নেই। সেকেন্ড লটা কি বলছে? The starting from rest the velocity of a free falling body is proportional to the time taken to fall. বলা হচ্ছে যে একেবারে শুরু থেকে একটা বস্তুকে মানে স্থির অবস্থা থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দেই, দ্য ভেলোসিটি দ্যাট মিনস শুরুতে যার গতি ছিল 0, সেটার গতি ইজ প্রপোর্শনাল সমানুপাতিক কার সাথে? টু দ্য টাইম টেকেন টু ফল, কত সময়ে পড়বে তার সাথে সমানুপাতিক। মানে সময় যদি বেশি লাগে তাহলে সেই বস্তুর ভেলোসিটি অনেক বেড়ে যাবে, সময় যদি কম লাগে তাহলে সেই বস্তুর ভেলোসিটি অনেক কম থাকবে। এটা কিন্তু আমরা বুঝতে পারি। ধরো আমরা সবাই যে ধরো বিছানা থেকে ফ্লোরে লাফ দিই, তাই না? খুব সহজেই লাফ দিতে পারি। তারপরে একটা ছোট্ট ডিস্টেন্সে আমরা লাফ দিতে পারি, কিন্তু আমাদের যদি বলা হয় যে তোমার বাসার 5 তলা ছাদ থেকে লাফ দাও, তো আমি যদি লাফ দেই আমার কি কোনো কিছু আস্ত থাকবে? থাকার কিন্তু কথা না। কেন থাকবে না? আমি তো 2বার লাফই দিচ্ছি, একটা দিচ্ছি হচ্ছে আমার বিছানার উপর থেকে বা টেবিলের উপর থেকে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে 5 তলার ছাদ থেকে লাফ দিলে কেন সমস্যা হয়? কারণ এটা বেশি নিচে আর পড়ে গেলে ব্যথা হ্যাঁ করে, ডিস্টেন্সটা মারা যাবে। বড় এই জন্য হ্যাঁ ডিস্টেন্সটা অনেক বেশি। ব্যাপারটা হচ্ছে এটাই। আমি যখন বাসার ছাদ থেকে লাফ দিব তখন কিন্তু আমি একটা ফ্রি ফলিং বডিস, তো ফ্রি ফলিং বডিস এর ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে। আমি যদি 5 তলা থেকে লাফ দেই আমার কিন্তু অনেক সময় লাগবে কম্পেয়ার টু ওই যে আমি যদি বাসার বেড থেকে বা টেবিল থেকে লাফ দিই তার তুলনায়। সো আমি যেহেতু অনেক এমন জায়গা থেকে লাফ দিচ্ছি আমার টাইমটা অনেক বেশি লাগতেছে, সো টাইম যত বেশি লাগবে আমার ভেলোসিটি কি হবে? তত বেশি হবে। ঠিক আছে, ইভেন স্বাভাবিকভাবেই যদি নিচে একটা মানুষ আমাদের ধরতে যায় ও নিজেও মানে ভেঙে চলে যাবে, কারণ আমার ভেলোসিটি অনেক বেশি। আবার স্বাভাবিকভাবে আমি যদি 5 তলা থেকে লাফ দিই আমার যতটা ক্ষতি হবে, আমি যদি 10 তলা থেকে লাফ দিই তার ডাবল ক্ষতি হবে, ডাবল না তারও বেশি হবে। আমি যদি 20 তলা থেকে লাফ দিই আরো অনেক অনেক বেশি ক্ষতি হবে। আচ্ছা, থার্ড লতে কি বলা হয়েছে? স্টার্টিং ফ্রম রেস্ট দ্য ডিস্টেন্স traversed by a free falling bodies is proportional to the square of the time to fall. এরকম শূন্যস্থান থেকে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেই তাহলে সেই বস্তু যে ডিস্টেন্স অতিক্রম করবে সেটা হচ্ছে যত সময় যাবে তার সময়ে বর্গের সমানুপাতিক। মানে টাইম যত বেশি হবে তার ডিস্টেন্স অনেক বেশি গুণ বাড়বে। ঠিক আছে, যদি এমন হয় যে টাইম হচ্ছে 2 গুণ বেড়ে গেল, ডিস্টেন্স বেড়ে যাবে 4 গুণ, এরকম অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে 3টা সূত্র ফ্রি ফলিং বডিস এর ক্ষেত্রে, যে শূন্য স্থানে যে কোনো পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আর সেই আবার একটা ফ্রি ফলিং বডিসকে যদি আমরা স্থির অবস্থা থেকে ফেলে দেই তাহলে সেই বস্তু যে গতি বা বেগ, সেই বেগটা হচ্ছে সময়ের সাথে সমানুপাতিক। আবার ওরকমই একটা ফ্রি ফলিং বস্তুকে অবজেক্টকে আমি যদি ফেলে দেই তখন সে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা হচ্ছে তার যে সময় লাগবে সেই সময়ের বর্গের সমানুপাতিক। এখন কথা হচ্ছে যে কেন আসলে এরকম হয়? ঠিক আছে, কেন
সমান সময়ে সব বস্তু পড়ে। আমাদের তো আসলে মনে হয় যে ভারী বস্তুটা আগে পড়ার কথা, কিন্তু কেন ভারী বস্তুটা আগে পড়ে না? ঠিক আছে, ভারী বস্তুটা কেন আগে পড়ে না? সব বস্তু কেন সমান ডিসটেন্স অতিক্রম করবে, সেটা একটা বড় কোশ্চেন। তো সেই এক্সপেরিমেন্টটাই যে আমি একটু আগে তোমাদেরকে করে দেখাইলাম, যে যদি আমি এয়ারের মধ্যে দিই তখন দেখা যাবে যে আমার ফেদারটা আস্তে আস্তে পড়তেছে, আর একটা কয়েন সে অনেক দ্রুত পড়তেছে। আর ভ্যাকুয়ামে যদি দেই তখন ফেদার আর কয়েন কি সময়ে পড়ে। দ্যাট মিনস এইখানে দুইটা ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে একটা জিনিসই, সেটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স। বাতাসে বাঁধার কারণে এই জিনিসটা হচ্ছে হয়। কিন্তু যদি আমরা বাতাসে বাঁধাটা এড়ায় ফেলতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখবো যে না, একেবারে এক্স্যাক্টলি সেম টাইমে এটা হচ্ছে আমাদের নিচে পড়ে যাচ্ছে, তো তখন আর কোনো সমস্যা হবে না। তো কেন জিনিসটা আসলে কেন, তোমাদের মনে কি এই কোশ্চেনটা আসতেছে যে কেন আসলে এরকম হচ্ছে? কারো আইডিয়া আছে যে কেন হইতে পারে? না বলো, যে যেগুলো কিছু বলো, সমস্যা নেই, আমরা মানে আইডিয়া শেয়ার করি। স্যার বাতাস বাতাস যদি না থাকে তাহলে একদম কোনো বাধা পাচ্ছে না, এই জন্য সরাসরি পড়তেছে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ সেটা আর ঠিক আছে, বাতাস কিন্তু থাকলে তো বাধা পেয়ে যাচ্ছে, এই জন্য হুম 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 হুম। হ্যাঁ এটা এক্স্যাক্টলি ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে সব বস্তুই কেন সমান সময়ে পড়বে? ভারী বস্তু আগে পড়ার কথা না, হচ্ছে। তাহলে কেন পড়ে? আচ্ছা, এটা কি জন্য পড়ে সেটা হচ্ছে কি, গ্র্যাভিটি। গ্র্যাভিটি জিনিসটা কি? গ্র্যাভিটি জিনিসটা হচ্ছে এমন যে আমাদের এই মহাবিশ্বে যত বস্তু আছে, মহাবিশ্বে হ্যাঁ মহাবিশ্বে বলি, হ্যাঁ মহাবিশ্বে যত বস্তু আছে সব বস্তুকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, যা কিছু আছে সবাইকে পৃথিবী, সবকিছুকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। এই যে আমি তুমি যা আছি, ঠিক আছে, আমাদের ল্যাপটপ কম্পিউটার যা আছে সবকিছুকে পৃথিবী টানতেছে, এবং টানে বলেই একটু জায়গা পে জায়গায় রাখলেই নিচে পড়ে যায়, তাই না? একটা আপেল নিচে পড়ে, একটা আম নিচে পড়ে। এটা কি মাধ্যাকর্ষণ শক্তি? হ্যাঁ, এটাকে বলা হয় যে মাধ্যাকর্ষণ শক্তি বা হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, তো এই অভিকর্ষের কারণে কি হয়, পৃথিবী সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করে। তো আমি যদি একটা বড় ভারী বস্তু রাখি, সেই বস্তুকেও পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। আবার আমি যদি একটা হালকা বস্তুকে রাখি, সেই বস্তুকেও পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। তো কাহিনী হচ্ছে যেটা, যে পৃথিবীর আকর্ষণ যে করে, সেই আকর্ষণের মান হচ্ছে সমান। মানে পৃথিবীর যে বল আকর্ষণ করে বা সেইটার মান হচ্ছে সমান, যার কারণে যেটা হয় যে সব বস্তুই মানে একই সাথে পড়ে। তো এই পৃথিবীর যে আকর্ষণ সেটাকে বলা হয় গ্র্যাভিটি, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আর্থ অ্যান্ড এনি আদার অবজেক্ট। এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন, কিন্তু মানে অ্যাট্রাকশন হচ্ছে কি আকর্ষণ, মানে এখানে বিকর্ষণের কোনো কোনো জায়গা নাই। সো গ্র্যাভিটি হচ্ছে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ যেটা, সেটা হচ্ছে বিটুইন দ্য আর্থ অ্যান্ড এনি আদার অবজেক্ট, যে কোনো কিছু একটা অবজেক্টে যে মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটি বা অভিকর্ষ। তো আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় গ্র্যাভিটেশন। ঠিক আছে, বা এখানে একটা জিনিস শেষ করে যায় যে গ্র্যাভিটির কারণে এক ধরনের অ্যাক্সিলারেশন তৈরি হয়। গ্র্যাভিটির কারণে এক ধরনের অ্যাক্সিলারেশন তৈরি হয়, সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, ত্বরণ জিনিসটা কি তোমরা বুঝো? আচ্ছা, এটা অনেকে বুঝার কথা না। আচ্ছা, ত্বরণ জিনিসটা কি আমি বলি। আহ সেটা হাতটাই তো হ্যাঁ হ্যাঁ কি স্যার,
বেগ বৃদ্ধির হারটাকে ত্বরণ হ্যাঁ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। হ্যাঁ, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি সবার জন্য, সেটা হচ্ছে ধরো আমি একটা বস্তু একটা জায়গায় আছে, হ্যাঁ, ধরে নিলাম যে এখানে একটা বস্তু আছে, এই বস্তু এখান থেকে এখানে আসলো, মানে একটা সময় এটা এখানে ছিল, একটু পরে সে এখান থেকে এখানে চলে গেল। এই যে ও যে এখান থেকে এখানে আসলো, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ। এটা এখান থেকে এই পর্যন্ত সে অতিক্রম করছে। আমরা হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এরকমই যে আমি এখানে ছিলাম, হাঁটতে হাঁটতে এখানে আসলাম, তো আমার এখানে কি হয়েছে, সরণ হয়েছে, এটাকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমি যদি একটা দৌড় প্রতিযোগিতা দিই তখন কি হবে? দৌড় প্রতিযোগিতা দিলাম কেমন, যে এখান থেকে এটাকে ধরি আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে হবে। তো দৌড় প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে, মানে সেক্ষেত্রে রুলসটা কি হবে? তোমাদের মধ্যে আমাকে এমন একজন বলবা যে হচ্ছে আগে কখনো সায়েন্স পড়ো নাই, এমন কে আসছো? ওই দিন আমাকে স্যার, বলছিলাম, বলে গেছি। জি স্যার, আমি স্যার। আচ্ছা, সিনথিয়া। হ্যাঁ, সিনথিয়া বলো যে ধরো জি স্যার। একটা ছেলে বা আমি কয়েকজন ছেলে বা মেয়ের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা দিলাম যারা এ থেকে বি পয়েন্টে আসবে, তো ফার্স্ট হবে কে? সেক্ষেত্রে আমার রুলসটা কি হবে? স্যার, ফার্স্ট হবে যে ফিনিশ লাইনে আগে পৌঁছাবে সে। যে আগে পৌঁছাবে, তাই না? আচ্ছা, ধরে নিলাম যে এখান থেকে জি। এই পর্যন্ত আসলে আমার 25 মিটার ধরে নিলাম আর কি, 25 মিটার। তো 25 মিটার এইটুক ডিস্টেন্স, তার মানে যে ছেলেটা সবার আগে পৌঁছাবে সে হচ্ছে ফার্স্ট, বা যে মেয়েটা সবার আগে পৌঁছাবে সে হচ্ছে ফার্স্ট। সো এটা জি স্যার। তার মানে কি, তার গতি বেশি। হ্যাঁ, তো এটাকে বলা হয় গতি। গতি মানে কি, যে আমার যে সরণ হচ্ছে প্রকাশ করা হয় এস দ্বারা, সরণ ডিভাইডেড বাই টি। মানে যে যত ধরলাম আমি 25 মিটার, যে সবচেয়ে আগে পৌঁছাইছে ওর সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড ধরে নিলাম আর কি। 5 সেকেন্ড যদি লাগে তাহলে ওর ভেলোসিটি হচ্ছে কত হবে? 5 মিটার পার সেকেন্ড। এখন যে হচ্ছে সেকেন্ডে পৌঁছাইছে ওর ধরলাম সময় লাগছে হচ্ছে কত, 6 মানে 6 সেকেন্ড। ওর ভেলোসিটি হবে তখন কত, 4 পয়েন্ট সামথিং। ধরো কারো যদি এখানে 10 লাগে তো আর ভেলোসিটি হয়ে যাবে 2.5। মানে যার সময় বেশি লাগতেছে তার ভেলোসিটি কমে যাচ্ছে। তার মানে ভেলোসিটি জিনিসটা কি, যে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যে যত কম সময় অতিক্রম করতে পারবে তার ভেলোসিটি হবে তত বেশি। ঠিক আছে? আচ্ছা, এটা গেল ভেলোসিটি। এখন অ্যাক্সেলারেশন জিনিসটা কেমন হবে? ওকে, তো সেটা একটু দেখি আমরা। আচ্ছা, অনেক সময় কিছু গাড়ি আছে যারা কি করে, ধর একটা বাইক, যারা আমার বাবার বাইকে যদি উঠি, উনি হচ্ছে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে বাইক চালায়, মানে গতি বাড়ায় না গতি কমায় না, মানে ফ্রি রাস্তা বা যে কোনো রাস্তা, মানে রাস্তা খুব বেশি ক্রাউড না থাকলে উনি ওই একই ভেলোসিটিতে সবসময় চলতে থাকে। তার মানে ওনার এখান থেকে এখানে ভেলোসিটি যা থাকে, এখানেও ভেলোসিটি তা থাকে, এখানেও ভেলোসিটি তা থাকে, এখানেও ভেলোসিটি মানে সেম ভেলোসিটি থাকে। কিন্তু মানে অন্য কেউ, ধরো আমি বা যে কোনো একটা মানুষ, বা আমার মানে এই বয়সের যে কোনো একটা ছেলে বা তোমাদের বয়সের যে কোনো একটা ছেলে যদি বাইক চালানো শুরু করে এবং রাস্তাটা যদি ফাঁকা থাকে, ওর এখানে যে ভেলোসিটি থাকবে এখানে কি সেই ভেলোসিটি থাকবে? আমরা না স্যার। ভেলোসিটিটা বাড়াই না? না স্যার। হ্যাঁ, ভেলোসিটি বাড়ানো শুরু জি করি। স্যার। আবার কি হয় যে সামনে একটা মানুষ দেখলাম তখন আস্তে আস্তে আবার ভেলোসিটি কমানো শুরু করি। তো এই যে কি করলাম আমি, যে ভেলোসিটি আস্তে আস্তে কি করলাম আমি, ওই যে পিক আপ দিয়ে আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়াইতে 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 আবার এক সময় ভেলোসিটিটা আমি কমিয়ে দিলাম। তো এই যে ভেলোসিটির যে পরিবর্তন হইলো, ভেলোসিটি যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। ঠিক
ঠিক আছে, অ্যাক্সিলারেশন মানে কি, যে এখানে আমার যতটুকু ভেলোসিটি ছিল এখানে গিয়ে আমার কতটুকু ভেলোসিটি আছে, এই ভেলোসিটির যে পরিবর্তন সেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন, সেটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এই হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি ভেলোসিটির পরিবর্তন, ডেল ভি। মানে ডেল ভি মানে হচ্ছে ধরা হয় যে আগের ভেলোসিটি আর পরের ভেলোসিটি পরিবর্তন কতটুকু ডিভাইডেড বাই টি, একটা নির্দিষ্ট সময় আমার ভেলোসিটি কতটুকু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এর বাংলাকে বলা হয় ত্বরণ। তো এই অ্যাক্সিলারেশনের একটা বিপরীত আছে, আবার একটা মানে বিপরীত শব্দ আছে, সেটাকে বলা হয় ডিঅ্যাক্সিলারেশন। ডিঅ্যাক্সিলারেশন মানে হচ্ছে মন্দন, মানে ভেলোসিটি যদি আমার বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি অ্যাক্সিলারেশন বা ত্বরণ বলি, আর ভেলোসিটি যদি কমে সেক্ষেত্রে তো একটা জিনিস আসবে, সেটাকে বলা হয় ডিঅ্যাক্সিলারেশন বা মন্দন। ঠিক আছে, বা দুটাকে আসলে অ্যাক্সিলারেশন বলা যায়, একটাকে পজিটিভ অ্যাক্সিলারেশন বলা যায়, একটা নেগেটিভ অ্যাক্সিলারেশন বলা যায়। তো বা একটাকে কি বলে ধনাত্মক ত্বরণ বলা যায়, একটাকে ঋণাত্মক ত্বরণ বলা যায়। সো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে কি, the rate at which velocity of a free falling body increases due to gravitational acceleration. যখন আমরা বাসার ছাদে থেকে আমার বলটা ফেলে দেই, পৃথিবী যখন ওই বস্তুটাকে টানা শুরু করবে তখন ওই বস্তুটার ভেলোসিটি ওই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, বা ওই বস্তুটা, সেটাই হচ্ছে আসলে কি, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে ওই বস্তুর ভেলোসিটি কতটুকু ইনক্রিজ হচ্ছে, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার এই কনসেপ্টগুলা? স্যার জি স্যার। হ্যাঁ, তো এটা ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তো এটার ভেলোসিটি, এটার মান কত? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের আইডিয়াল ভ্যালু হচ্ছে 9.8। তো এই জিনিসটা আসলে কিভাবে বের করতে হয় সেটা যদি আমি সিম্পলি একটু দেখাই। তো সেটা দেখানোর আগে আমি আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আমি বললাম যে এই পৃথিবীর সব বস্তুকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে, এটাকে বলা হয় গ্র্যাভিটি বা অভিকর্ষ। তো তোমরা নিশ্চয় আরেকটা শব্দ শুনে থাকবে, সেটার নাম হচ্ছে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। তো এই মহাকর্ষ জিনিসটা আসলে কি? মহাকর্ষ জিনিসটা হচ্ছে এরকম যে এই পৃথিবীতে অবস্থিত যে কোনো বস্তু, সব বস্তু সবাই নিজেকে নিজের দিকে আকর্ষণ করে। এই পৃথিবীতে অবস্থিত যে কোনো বস্তু প্রত্যেকটা নিজেকে নিজে মানে একটা আরেকটার দিকে আকর্ষণ করে। মানে যা কিছু আছে তোমার আমাদের আশেপাশে, যা কিছু আছে, একটা গাছ আর একটা গাছকে আকর্ষণ করে, তারপরে একটা মানে আমাদের পৃথিবী চাঁদকে আকর্ষণ করে, ঠিক আছে, বা আমাদের চাঁদ আমাদের পৃথিবীকে আকর্ষণ করে, তারপর সূর্য আমাদের পৃথিবীকে আকর্ষণ করে, আমরা আমাদের পৃথিবী সূর্যকে আকর্ষণ করে, ইভেন আমরা একটা মানুষ আরেকটা মানুষকে আকর্ষণ করি, আমার একটা হাত আরেকটা হাতকে আকর্ষণ করে। এই জিনিসগুলো কি বিশ্বাস হয়? কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সত্যি, ঠিক আছে। তো এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই একটা একটাকে আকর্ষণ করে। এখন কথা হচ্ছে আমাদের আকর্ষণটা চারদিক থেকে হয়তো, যার কারণে কোনো ধরনের মানে স্বাভাবিক অবস্থায় থাকে, কোনো ধরনের মানে ডিসপ্লেসমেন্ট কিছু হয় না। একটু লাগতেছে কি কথাবার্তাগুলো? না অনেক স্যার। অনেকে তো জানো এগুলা, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এইরকমই। তো সেই গ্র্যাভিটেশন নিয়ে বিজ্ঞানী নিউটনের একটা সূত্র আছে, বিজ্ঞানী নিউটন। তো যারা সায়েন্স পড়ো তারা তো নিউটনের নাম খুব বেশি জানো, সবাই আসলে নিউটনের নাম জানে। আমাদের একজন স্যার বলতেন যে নিউটন আসলে পাড়ার ছেলে, মানে মানে আমাদের কাছে মনে হয় নিউটন আমাদের পাড়ার একটা ছেলে, যার বিভিন্ন কিছু বিভিন্ন সময় সামনে চলে আসে।
তো এই নিউটন উনি যে সূত্রটা দিচ্ছেন, সূত্রটা ছিল এরকম যে এই যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের মান কে আমি যদি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে সেই এফটা কি হবে? সেই এফটা হবে ওই যে দুইটা বস্তু আসে, সেই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে ওই দুইটা বস্তু যত বেশি ভারী হবে, ওই দুইটা বস্তু যত বেশি ভারী হবে, ওই দুইটা বস্তু যত বেশি ভারী হবে এই বলের মানটা তত বেশি হবে, এটা বলছে। আরেকটা জিনিস বলছে কি, যে ওই বস্তু দুইটার মধ্যে যে আকর্ষণ বল, সেই বলটা ডিপেন্ড করবে ওই দুইটা বস্তুর অবস্থানের উপর। তারা যদি অনেক বেশি দূরে থাকে তাহলে বলের মান কম হবে, আর তারা যদি কাছাকাছি থাকে তাহলে বলের মান বেশি হবে। এই জন্য বলা হয় এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কার সাথে? ডি এর সাথে, মানে ডিস্টেন্সের সাথে। ওই দুইটা বস্তু যদি কাছাকাছি থাকে তাহলে ফোর্সের মান অনেক অনেক বেড়ে যাবে। আবার যদি এমন হয় যে ওই দুইটা বস্তু দূরে থাকে তাহলে ফোর্সের মান অনেক অনেক কমে যাবে। ঠিক আছে? তো এই দুইটাকে যদি আমরা একত্র করি তখন যে জিনিসটা হয়, তখন হয় হচ্ছে এরকম, F is proportional to m by d square। তো যে কোনো প্রপোর্শনাল চিহ্ন উঠাইলে ওখানে একটা কনস্ট্যান্ট দিতে হয়। এই ক্ষেত্রে যে কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্টকে বলা হয় ক্যাপিটাল জি, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার নাম হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, এটার নাম হবে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, বা এটাকে বাংলাতে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, জি হচ্ছে কি? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেটা কোনো কিছুর জন্যই চেঞ্জ হয় না। এটা হচ্ছে সব জায়গায় মানে অনেক কনস্ট্যান্টের মান বিভিন্ন জায়গা ভেদে ভ্যারি হয়, কিন্তু এইটার মান কোনো জায়গাতেই কোনো রকম ভ্যারি হয় না, সবসময় এটার মান সমান। এবং এটার মান হচ্ছে 6.67 × 10⁻11 এরকম একটা মান। তো সেটা তোমাদের ওরকম ভাবে কাজে লাগবে না, বা তোমাদের এটা দিয়ে যদি ম্যাথও দেই সেখানে আমি এটা ভ্যালুটা বলে দিই, সমস্যা নেই। আচ্ছা, সো এই হচ্ছে নিউটনের গ্র্যাভিটেশনাল লয়ের যে ফর্মুলা, সেটা হচ্ছে এটা। আচ্ছা, আবার নিউটনের আরেকটা ল আছে, সেই লটা আমরা কয়দিন পরে পড়ব, কয়দিন পরে বলতে হয়তো নেক্সট ক্লাসে পড়ব। সেই লটা ছিল এরকম, নিউটনের যে গতির 3টা সূত্র আছে, সেই 3টা সূত্রের সেকেন্ড লতে যেটা বলা হয় যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে কোন একটা বস্তুর যদি এমন হয় যে ভেলোসিটি পরিবর্তন হয়, মানে একটা বস্তুর গতির পরিবর্তন হচ্ছে, ভরবেগ মানে হচ্ছে ওই বস্তুর ভর আর ওই বস্তুর বেগের গুণফল। তো কোনো একটা বস্তুর বেগের যদি পরিবর্তন হয়, মানে বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে স্বাভাবিকভাবে কি হবে? ভরবেগ বৃদ্ধি পাবে। সো ওই জিনিসটাই বলা হয় যে একটা বস্তু যদি এরকম ভরবেগ বৃদ্ধি পায় বা ভরবেগের পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তনের যে হার হবে সেটা হচ্ছে ওই বস্তুতে আমি যে পরিমাণ বল প্রয়োগ করার কারণে, মানে যে পরিমাণ একটা ফোর্স দেওয়ার কারণে ওই বস্তুটা হচ্ছে ওই ভেলোসিটি পরিবর্তন হয়েছে বা বেগের পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ওই বলের সমানুপাতিক। তো স্বাভাবিকভাবে আমরা খুব সহজে একটা সূত্র জানি, F = ma। তো যখন একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে, তখন এই এটা বা অ্যাক্সিলারেশন যে জিনিসটা, সেটা তখন হয়ে যায় জি। আমি যেটাকে বলতেছিলাম সেটা হয়ে যায় জি। কেন জি হয়ে যায়? কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনকে বলা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এবং সেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা সেজন্য। আচ্ছা, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এফ এর এখানে একটা ইকুয়েশন আছে আর এফ এর এখানে একটা ইকুয়েশন আছে। এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি
একত্রে বসাই তাহলে কি বলতে পারি যে জি এম বাই এম ডি স্কোয়ার সমান সমান এম জি, যেহেতু দুই পাশেই এফ, সো বলতে পারি এই পাশ সমান সমান এই পাশ। তো এই দুটো যদি দুই পাশে সমান হয় তাহলে দুই পাশ থেকে এম এম বাদ দিতে পারি। এম এম যদি বাদ দেই তাহলে কি থাকে, জি সমান সমান এম বাই ডি স্কোয়ার। জি সমান সমান এম বাই ডি স্কোয়ার। সো আচ্ছা, এখানে একটু 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 একটা ঝামেলা হয়েছে। জিনিসটা হবে কি, জি এম বাই ডি স্কোয়ার সমান সমান এম জি। ঠিক আছে, দুই পাশে যদি আমরা এম কাটি তাহলে কি থাকবে, জি সমান সমান জি এম বাই ডি স্কোয়ার। এখানে আসলে জি হবে, এইটা হবে না, এটা হবে হচ্ছে জি। জি সমান সমান জি এম বাই জি স্কোয়ার, যেখানে জি হচ্ছে যে সেই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা হচ্ছে সব বস্তুর জন্য জি এর মান হচ্ছে সমান। যে কোনো বস্তুর জন্য জি এর মান একই, যে কোনো বস্তু বলতে যে কোনো কিছুর জন্য এই জি হচ্ছে সেম ভ্যালু, এর কোনো পরিবর্তন নাই। ডিটা হচ্ছে কি, ডিটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর হচ্ছে জি এম, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। আর এই ডি হচ্ছে কি, ডি হচ্ছে পৃথিবী থেকে ওই বস্তুর যে দূরত্ব সেটা। ঠিক আছে, তো আমি যদি পৃথিবী থেকে সমান দূরত্বে দুইটা বস্তুকে ফেলে দেই তাহলে তারা কি, তাদের ক্ষেত্রে জি, এই জি এর মান সবসময় কি হবে, সেম হবে। যদি সেম হয় তাহলে তো মানে তারা একই সময়ে পড়বে, আর সেখানে ওই বস্তুর ভরের তো কোনো ভূমিকা নাই, ভরের ভূমিকা তো যে ক্যান্সেল হয়ে যাচ্ছে। বোঝা গেল যে কেন আসলে ভরের কোনো ভূমিকা থাকে না, মানে এটা আমি ম্যাথমেটিক্যালি দেখাইলাম তোমাদেরকে। দীপ্ত, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে নাজমুল ইসলাম নাইম। নাজমুল ইসলাম নাইম নাই। শারমিন আক্তার, জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। আনিকা মেহজাবিন সন্ধি, জি স্যার। না সত্যি বুঝতে পারতেছো নাকি বলতেছো যে স্যার বুঝতেছি? জি স্যার, মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, সো আমরা বলতে পারি জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি মাস অফ এনি অবজেক্ট। এই জি এর মানটা কোনো বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে ভরের উপর ডিপেন্ড করবে না, এটা হচ্ছে একটা স্বাধীন। জি ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে স্বাধীন, যে কোনো বস্তু ভর থেকে এটা হচ্ছে স্বাধীন। সো জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি মাস অফ এনি অবজেক্ট। জি এর ভ্যালু অনেক সময় পরিবর্তন হয়, ঠিক আছে? কেন পরিবর্তন হয়, এটা হচ্ছে এক ধরনের কনস্ট্যান্ট, বাট এটাও অনেক সময় পরিবর্তন হয়। কি কি কারণে পরিবর্তন হতে পারে, একটা হচ্ছে অ্যালটিটিউড ইফেক্ট, ল্যাটিটিউড ইফেক্ট, আর হচ্ছে রোটেশনাল ইফেক্ট অফ দ্য আর্থ। এই তিন ধরনের কারণে এটার মান পরিবর্তন হয়। যেমন আমি খুব সিম্পল যে পরিবর্তন সেটা একটু বলি। একটা হইতে পারে এরকম, যে এই তো আমাদের পৃথিবী, এখানে জি এর মান হচ্ছে সর্বোচ্চ, মানে পৃথিবী পৃষ্ঠে জি এর মান থাকে সর্বোচ্চ। পৃথিবীর পৃষ্ঠ থেকে জি যত উপরে ওঠা যায় জি এর মান তত কমতে থাকে। আবার কেউ যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে ভেতরের দিকে যাওয়া শুরু করে সেখানে জি এর মান কম থাকে। এবং কেউ যদি কোনো কারণে এইখানে যাইতে পারে, এইখানে চলে যাইতে পারে, তাহলে সেখানে জি এর মান হয়ে যাবে 0। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 0। আর পৃথিবীর যে মানে মানে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে জি এর মান 0, পৃথিবীর সারফেসে জি এর মান সর্বোচ্চ, সারফেস থেকে যত উপরে যাওয়া যায় জি এর মান তত কমতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার, এখানে জি এর মান পরিবর্তন হয়।
আবার পৃথিবীতে দুই ধরনের অঞ্চল আছে না, মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল। মেরু অঞ্চল আছে পৃথিবীতে আর বিষুবীয় অঞ্চল আছে। তো মেরু অঞ্চলে জি এর মান আবার বেশি, আর বিষুব অঞ্চলে জি এর মান হচ্ছে সবচাইতে কম। মানে পৃথিবী সারফেসে যে জি এর মান, সেই সারফেসে মধ্যে মেরু অঞ্চলে হচ্ছে সবচাইতে বেশি, আর বিষুবীয় অঞ্চল যেটা ওইখানে হচ্ছে সবচাইতে কম জি এর মান। আবার মানে আমরা যদি চাঁদে যাই, চাঁদে গেলে জি এর মান হবে এরকম যে পৃথিবীর 6/1 ওই চাঁদে যে আমরা ছবি দেখি, নীল আর্মস্ট্রং এর ছবি দেখি, ওরা লাফায় লাফায় চলতো না, দেখছিলা? মানে নীল আর্মস্ট্রং যে ছবিগুলা চাঁদে ভিডিও হিসেবে দেখানো হয়, ওখানে ওরা লাফায় লাফায় চলে না, মনে হচ্ছে লাফ জি দিতেছে। স্যার। ওই এটার কারণ হচ্ছে ওইটাই, কারণ ওইখানে জি এর মান হচ্ছে কম, পৃথিবী ওদেরকে টানে না, অত বেশি টানে না যে টানটা হচ্ছে আমরা পৃথিবীতে অনুভব করি। ঠিক আছে, ওইখানে জি এর মান হচ্ছে অনেক কমে যায়। তো যার কারণে এই ব্যাপারটা হয় যে ওইখানটাতে তোমার হবে, মানে আমরা এতটা স্মুথলি পৃথিবীতে চলাচল করতে পারি, ওখানে এত চলাচল করতে পারবো না, কারণ পৃথিবী আমাদেরকে টানবে না। আবার তোমরা দেখছো না মহাশূন্য, মানে মহাশূন্য বলতে আমরা যেটা বুঝি যে জায়গাতে কোনো ধরনের গ্র্যাভিটি নাই, সেইখানে নভোচারীরা কি করে, মানে ভাসতে থাকে, দেখছো এটা? জি স্যার। তো এই নভোচারীরা ওখানে ভাসতে থাকে কেন? কারণ হচ্ছে ওইখানে কোনো ধরনের নাই, গ্র্যাভিটি নাই, কেউ কাউরে টানতেছে না, মানে তুমি যেদিকে যাইতে চাবা সেদিকে যাইতে পারবা। এই কারণে মহাশূন্যে যে যেসব মুভি বা যেসব ডকুমেন্টারি আমরা দেখি, সেই সব জায়গায় দেখি যে আমাদের যে নভোচারী যারা থাকে ওরা হচ্ছে এরকম ভাসতে থাকে বিভিন্ন জায়গায়। এবং ওদের কিন্তু বিভিন্ন অসুবিধাও আছে, যে ধরো পানি খাওয়া খুব কষ্ট। ধরো আমরা কি করি, আমরা যে একটু দূর থেকেও পানি খেতে পারি, তো মহাশূন্যে যদি তুমি দূর থেকে পানি খাইতে চাও, দেখো পানি হচ্ছে ভাসতেছে, তোমার মুখের ভিতরে আসতেছে না। তারপরে পৃথিবীর আকৃতির কারণে যেটা বললাম, যে পৃথিবীর আকৃতির কারণে হচ্ছে একটু জি এর মান পরিবর্তন হয়, বা পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর মানের পরিবর্তন হয়। তারপরে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাব বা পৃথিবী পৃষ্ঠ থেকে যত ভেতরে যাব, এইসব জায়গার কারণে জি এর মানে আসলে পরিবর্তন হয় এসব। ওকে, থ্যাংক ইউ আজকের এই টপিকের জন্য। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম, শিওর। স্যার যে ভ্যাকুয়াম যে মানে ওই যে ব্যাপারটা, ওখানে তো স্যার উপর থেকে দুটো জিনিস একসাথে ছাড়া হয়েছিল, একই সাথে পড়ছিল। তো স্যার ভ্যাকুয়ামের ওটা বৈশিষ্ট্যটা কি, মানে ওইটার উপর কি অভিকর্ষজ ত্বরণ যেটা বা পৃথিবীর কেন্দ্রের দিকে যে টানটা, ওইটা কি অ্যাক্টিভ ছিল স্যার? না না, ভ্যাকুয়ামের ক্ষেত্রে যেটা হবে, হ্যাঁ পৃথিবীর কেন্দ্রে যে আকর্ষণ সেটা অ্যাক্টিভ থাকবে, কিন্তু যেটা হয় এর মধ্যে কোনো ধরনের বায়ুমণ্ডল নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে কোনো ধরনের গ্যাস নাই আর কি। কোনো বা ধরনের গ্যাস নাই। যেখানে দেখবা যে ওই ওখানে একটা রেড লাইট জ্বলতেছিল এবং বলা হচ্ছিল যে রেড লাইট জ্বলা অবস্থায় কেউ এর ভেতরে প্রবেশ করতে পারবে না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, এবং জি স্যার। ফ্রিকশন জিনিসটা, এই জিনিসটা ফ্রিকশন বা ঘর্ষণ, মানে এটা কিন্তু এক ধরনের ঘর্ষণ, মানে বাতাসের ঘর্ষণ বা বাতাসের বাধা। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আমরা অতিক্রম করতে জি পারি, আমাদের কিন্তু অনেক কিছুই করা সম্ভব, আবার অনেক কিছু সম্ভব না। মানে ঘর্ষণে অনেক উপকারিতাও আছে, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স, বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্সের অনেক উপকারিতাও আছে আবার অপকারিতাও আছে। যেমন রেজিস্ট্যান্স যদি না থাকতো কোনো ধরনের, তাহলে আমরা হাঁটতে পারতাম না, মানে পিছলে পড়ে যাইতাম। জি স্যার। এরকম অনেক সময় হয় না যে মেশিন ফাংশন করতো না তো। মেশিন ফাংশন করতো না, এটাও হয়। মানে এইটা খুব যে বাংলাদেশে যখন হচ্ছে যে মানে টাইলস নতুন আসছে, মানুষ টাইলসের উপর অনেকে হাঁটতে পারতো না,
জি স্যার। তো মানে পিছলে পড়ে যাচ্ছে শপিং সেন্টারে গিয়ে অনেকে, এরকম একটা ব্যাপার হইতো অনেকের ক্ষেত্রে। তো এই জিনিসটা কেন হইতো, কারণ যে এখানে আসলে কম, ঘর্ষণ টাইপের কম, তো যার কারণে এরকম হইতো। তো এই যে আমরা এরকম করে যদি আমরা ধরো কোন একটা জায়গাকে ভ্যাকুয়াম করে দিতে পারি, তখন দেখতেছি এরকম হয়। তো এরকম অনেক এক্সাম্পল আছে, যেসব এক্সাম্পলে আমরা যদি বাতাসে বাধা বাতিল করে দিতে পারি, তাহলে অনেক কিছুই করা সম্ভব, যেটা কোনো সমস্যা হবে না। মানে যেটা আমরা নর্মালি দেখি সে তুলনায় অনেক ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি ওই ভ্যাকিউমের মধ্যে যদি আমি দুটা বস্তুর ওয়েটটা মাপি, তখন কি সেম হয়ে যাবে, নাকি ওয়েটটা পার্থক্য থাকবে, কিন্তু মানে পড়বে আলাদা, মানে একসাথেই পড়বে, বাট ওয়েটটা আগে যেরকম ছিল সেরকম হয়ে থাকবে? আচ্ছা, আমি আসলে এই টপিকটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ম্যাস আর ওয়েট, এই দুইটা জিনিস আসলে কি, ঠিক আছে? তো ম্যাসটা কি আর ওয়েটটা কি? জি স্যার। আমরা পৃথিবীতে মানে আমরা যারা যে বলি যে আমার ওজন 60 কেজি বা আমার ওজন 80 কেজি, ঠিক আছে, আমাদের এই কথাটা আসলে ভুল, মানে শব্দচয়নটা ভুল আসলে। মানে আমার ওজন 60 কেজি হতে পারে না। মানে আমি যদি এরকম বলি যে ভাই আমাকে 5 লিটার চাল দেন, এই কথাটা যেরকম ভুল না, ঠিক জি ওই স্যার। আমার ওজন 60 কেজি এই কথাটাও সেরকম ভুল। কারণ 5 লিটার চাল হয় না, 5 লিটার তেল হয়, তাই না? তো আমাদের জি স্যার। ওজন হইতে পারে হচ্ছে, ওজনের একক হচ্ছে আসলে কেজি, কেজি বলতে পারি যে ওজনের একক হচ্ছে কেজি আসলে, না সরি, ওজনের একক হচ্ছে নিউটন, ঠিক আছে? ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের সংজ্ঞা হচ্ছে যে পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে ওজন। আর আচ্ছা। ভর যে জিনিসটা, ভর জিনিসটা হচ্ছে কোন একটা বস্তুর মধ্যে কতটুকু জিনিস আছে, মানে ওই বস্তু কি দ্বারা তৈরি সেটা সেটা হচ্ছে আসলে ভর। একটা হচ্ছে ওয়েট, আরেকটা হচ্ছে মাস। ওয়েটটাকে আমরা বলি হচ্ছে ওজন, আর মাসটাকে বলি হচ্ছে আমরা ভর। আচ্ছা। তো মাসটা হচ্ছে কি, ওই বস্তুতে যা আছে তাই, মানে একটা বস্তুতে যা কিছু আছে সেটা হচ্ছে তার মাস। আর ওজনটা হচ্ছে কি, ওই মাসের সাথে, ওজনকে নরমালি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, মাসের সাথে কি করতে হবে, পৃথিবীর যে অ্যাক্সেলারেশন সেটা গুণ করতে হবে, বা যে কোনো অ্যাক্সেলারেশন গুণ করতে হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা গুণ করতে হবে, সেটা হচ্ছে ওজন। সো আমরা যে বলি যে আমার ওজন 60 কেজি, আমার ওজন 60 কেজি, সেটা আসলে হবে আমার ভর 60 কেজি। তো আচ্ছা। মাস বা ভর এটা হচ্ছে সব জায়গায় একই, তুমি একটা বস্তুকে যেখানে নিয়ে যাও না কেন তার ভর সমান হবে। সেটা তুমি শূন্য স্থানে নিয়ে যাও, সেখানেও সমান হবে, সেখানেও যা হবে। তুমি একটা এমন বাতাস যে সেখানে টিকা যাচ্ছে না, সেখানেও তার ভর একই হবে। তুমি তাকে চাঁদে নিয়ে যাও, সেখানে একই ভর হবে। তুমি মঙ্গল গ্রহে নিয়ে যাও, সেখানেও একই ভর হবে। তুমি যেখানেই নিয়ে যাও না কেন তার ভর সব সময় সেম হবে, কিন্তু তার ওজনটা এখানে পরিবর্তন হবে। কারণ ওই জায়গাতে ধরো পৃথিবী আমাকে 9.8 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশনে টানে, চাঁদে গেলে এই অ্যাক্সেলারেশন হয়ে যাবে 6/1 সো চাঁদে গেলে আমার ওজন কি হয়ে যাবে, আমার ওজন হচ্ছে কমে যাবে, কমে যাবে। ঠিক আছে? আমি যদি অন্য কোনো একটা প্ল্যানেটে যাই, সেই প্ল্যানেটে গেলে আমার ওজন কমে যাবে। আমি যদি পৃথিবীর কেন্দ্রে চলে যাই তাহলে আমার ওজন হয়ে যাবে 0। আমি যদি ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠলাম প্লেনে করে বা কোনো কিছু করে, সেখানে আমার ওজন কমে যাবে। আমি আর ধরো একটা খনির ভিতরে ঢুকলাম, একটা কয়লা খনি বা যে কোনো একটা খনির ভিতরে ঢুকলাম, সেখানে আমার ওজন কমে যাবে। আবার আমি মেরু অঞ্চলে গেলাম, আমার ওজন একটু বেড়ে যাবে। আমরা যে অঞ্চলে আছি এই অঞ্চলে ওজন আবার একরকম হবে। তো এগুলো আসলে ওজনটা ডিপেন্ড করে, পার্থক্য হয়, কিন্তু ভর এটা কোনো জায়গায় কখনোই পরিবর্তন হবে না, ভর সবসময় সেম থাকবে।
ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা যে নরমাল ওয়েট স্কেল গুলো ইউজ করি, এটা আসলে কি নির্ণয় করে, ম্যাস নাকি ওয়েট? আমরা যে ওয়েট স্কেল গুলো করি এগুলো আসলে নরমালি মানে আমাদের ম্যাথটাই বের করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাস সিম্পলি তুমি যে কাজটা করতে পারো, যদি ওইটার সাথেই তুমি 9.8 গুণ করলেই তোমার ওজনটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা, সো তাহলে আমি এখানে একটা কোশ্চেন করি একজন দুজনকে। সেটা হচ্ছে সিনথিয়া বলো। সেটা হচ্ছে ধরো তোমার কাছে 5 কেজি আম আছে, তুমি যদি সেই আম নিয়ে চাঁদে চলে যাও তাহলে তোমার আম কি কমে যাবে? স্যার আরেকবার বলবেন? ধরো তোমার কাছে 5 কেজি আম আছে, ঠিক আছে? তো সেই আম নিয়ে তুমি হচ্ছে চাঁদে গেলা। জি স্যার। চাঁদে গিয়ে তোমার আমটা কি কমে যাবে, বা আমের ওজন কমে যাবে, বা ভর কমে যাবে? জি স্যার, কমে যাবে। না, তুমি যদি চাঁদে যাও তো 5টা আমের ওজন 5 কেজি ছিল, ঠিক আছে? চাঁদে গেলেও তো 5টা আমই থাকবে, তাই না? স্যার 5টা আমি থাকবে, কিন্তু ওইখানে তো গ্র্যাভিটি কাজ করে না। হ্যাঁ, গ্র্যাভিটি কম কাজ করবে, তার মানে ওই আমের ওজন কমে যাবে কিন্তু ভর কিন্তু ঠিকই থাকবে। জি। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এই স্যার ওজন আর ভর, মানে ওজন কমে যাবে, ভর। ওজন আর ভর কিন্তু এক না, আমি একটু আগে এটাই জি বোঝাচ্ছিলাম। স্যার। ওজন আর ভর দুইটা জিনিস এক না, ঠিক আছে? মানে আমরা বাস্তব লাইফে ওজন ভরকে একই বলি, ঠিক আছে? কিন্তু হুম, অ্যাকর্ডিং টু সায়েন্স ওজন আর ভর এক জিনিস না। জি স্যার, বুঝতে ভর পারছি। হচ্ছে সেই জিনিসটা, ভর হচ্ছে কি, এই যে আমি পৃথিবীতে আমার 5টা আম ছিল, সেই 5টা আমি চাঁদে নিয়ে গেলাম, ওখানে কিন্তু 5টাই যাবে, কিন্তু জি স্যার। পৃথিবীতে ওই 5টা আম ধরে রাখতে তোমার যে কষ্ট হইতো, চাঁদে গেলে ধরে রাখতে এত কষ্ট হবে না, কারণ চাঁদে গেলে ও এত জোরে টানবে না। হুম, মানে ব্যাপারটা বুঝতে পারছো এখন? মানে আমি যদি মানে জি একেবারে স্যার। জি স্যার। বাস্তব লাইফ দিয়ে বুঝাই, ধরো 5 কেজি, 5 কেজি না, আমি আর একটু ভারী জিনিস ধরি, 10 কেজি কোন একটা জিনিস হাতে ধরে রাখা কিন্তু অনেক কষ্ট, কিন্তু সেই হুম, একই হুম, হুম। বস্তা নিয়ে তুমি যদি চাঁদে যাও, সেখান থেকে একবারে ধরে রাখতেছো, অত কষ্ট হচ্ছে না। কেন কষ্ট হচ্ছে না? কারণ পৃথিবীতে অত জোরে টানবে না সেটা, গ্র্যাভিটি নেই এই জন্য। গ্র্যাভিটি নেই, কিন্তু জি স্যার। তোমার কাছে কিন্তু ওই যে পরিমাণ ছিল সেই পরিমাণই আছে। তো এইটা হচ্ছে জি বেসিক স্যার, পার্থক্য। বুঝতে পারছি স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, নেক্সট দিন আমরা নতুন কোনো টপিকে পড়াশোনা করব, স্যার। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমি জি এই স্যার। যে আজকে ওকে যা স্যার। যা পড়লাম